মাথা ভেতরে নে। অরু যেন কথাটুকু শুনল না, সেভাবেই মাথা বের করে চোখ বুজে আবহাওয়ায় মিশতে মগ্ন। তন্ময় অসহায় অনুভব করলো, মেয়েটা তাকে অবজ্ঞা করায় ডিগ্রি নিয়েছে যেন। আর চোখে তাকিয়ে দেখলো সাবিহা টেনে অরুকে নিজের সাথে মিশিয়ে নিল, কান টেনে শুধালো, একটা গাড়ি পাশ দিয়ে গেলে কি হবে আইডিয়া আছে? কথা শুনছিস না কেন? আমি খেয়াল রাখছিলাম তো। তন্ময় লুকিং গ্লাসে দৃষ্টি রাখে। ওর ভোঁতা মুখটা দেখে মিহি গলায় প্রশ্ন করে, চোখ বুজে খেয়াল রাখছিলি? ওরও মুখ বাঁকায়, জড়ানো গলায় বিড়বিড়িয়ে কিছু একটা বলে, মুখখানা ঘুরিয়ে রাখে। হেসে ওঠে সাবিয়া, দুপাশে মাথা দুলিয়ে বলে ওঠে, তোর সাথে তর্কে পারবো না। শহরের কোলাহল পেরিয়ে গাড়ি পৌঁছেছে স্থির শান্ত শুনশান সড়ক পথে। দেখা মিলল গ্রামীণ সৌন্দর্যের। আরও দেখা গেল রাস্তার দুপাশে দিগন্ত বিস্তৃত ধুধু সাদা বালির মাঠ। কিছুদিন আগে এই বালির মাঠগুলি ছিল সবুজ ধান ক্ষেত। বর্ষায় এই ধান ক্ষেত হয়ে যেত স্বচ্ছ জলের বিল। আজ আর সেই বিলের চিহ্ন মাত্র নেই, তবে আছে কিছু গ্রাম বাংলার চিরায়ত প্রাকৃতিক পরিবেশ, যা উজ্জ্বল চাঁদের আলোয় মনোমুগ্ধকর হয়ে উঠেছে। ড্রাইভিং সিটের পাশের জানালার কাঁচটা তন্ময় নামিয়ে নিল। হিমশীতল বাতাস ছুঁয়ে দিল সর্বশরীর। স্পর্শনীয় অনুভূতি যাত্রাপথ করে তুলেছে নিদারুণ সুখময়। ডান হাতে স্টিয়ারিং হুইল এবং বাম হাতে গিয়ার শিফট কন্ট্রোলে ব্যস্ত। আখিচুকল নীরব সড়কপথে ঠাঁই রয়েছে। পাশের সিটে বসা আকাশ সেলফোনে টাইপিং করছিল। হঠাৎ মুখটা এগিয়ে গলা নামিয়ে তন্ময়ের কানের কাছটায় বলল, ভাই একটা স্মোক করলে ভালো লাগতো না? মুখটা ম্যাচ ম্যাচ করছে। পরে গাড়িটা আশেপাশে থামানো যায় না? যাই, তুই নামবি, আমরা এগোবো, খেয়ে একাই ফিরিস। আচ্ছা খাবো না, চিল ব্রো। এভাবে নিজের ভাইকে থ্রেট দিতে তোর বিবেকে বাঁধলো না? মাওয়া ফেরিঘাট মূলত মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত, ঠিক পদ্ম নদীর তীরে। ঢাকার মধ্যে পর্যটকদের জনপ্রিয় প্রচলিত জায়গায় এটি। একদিনের মধ্যে ঘুরে ফিরে আসা যায় বলেই হয়তো বেশি আলোচিত। নদী ভ্রমণ এবং ইলিশ ভোজনের ক্ষেত্রে বেশ নামকরা। তন্ময় ভেবেছিল কাল শুক্রবার সকালে বেরোবে ওদের নিয়ে, রাতে ফিরবে ঘুরে ফিরে। তারপর বন্ধুদের থেকে জানলো মাওয়াঘাট নাকি রাতে ভীষণ জাঁকজমকপূর্ণ হয়ে থাকে। তাই রাত করেই বেরোলো। ফিরতে ফিরতে ভোর হবে নিশ্চয়ই। পদ্ম নদীপথ দেখে চোখ ছানা বড়া হলো অরুর। উজ্জ্বল হলো মায়াবী মুখশ্রী। চাঁদের আবির্ভাব পড়া জলের সৌন্দর্য অপলক চোখে দেখল। সেই ডাগর ডগর হরিণ টানা চোখে একরাশ মুগ্ধতা। প্রেয়সীর কালো কুচকুচে আঁখি যুগল দেখে তন্ময়ের মনটা ক্ষীণ নিমিষে ফুরফুরে হলো। দৃষ্টি হলো দৃশ্যমান রূপে কোমল। মাওয়া ফেরিঘাটের সামনে মানুষের আনাগোনা দেখা গেল। ভিড়ের লক্ষণও কিছুটা রয়েছে। পদ্মের বুকে বোট করে অনেকেই এপার ওপার পারাপার করছে, কেউ বা নদী জল ভ্রমণ করছে। উত্তর দিকে নদীর পাড় দিয়ে বড় সরু রাস্তা গিয়েছে, যার এক পাশে রূপালী পদ্ম আর অন্য পাশে সবুজে ঘেরা গ্রাম। চাইলে গ্রামের ভেতরটাও ঘুরে ফিরে দেখা যাবে। ছায়া সুনিবিড় গাছগাছালিতে ঢাকা চমৎকার এই গ্রামখানা দেখতে ঘণ্টাখানেকেরও প্রয়োজন পড়বে না হয়তো। শহরের কোলাহল আর যান্ত্রিকতা মুক্ত এই গ্রামটি ঘোরার ইচ্ছে অরুর সুশ্রী মুখখানাতে লেপ্টে। সে আনমনে প্রশংসা করে চলেছে, ছটপটে নয়নে দেখছে সব কিছু। রাতে নদীর বুক পিঠে ওঠার ইচ্ছে সাবিহা, রুবি কিংবা আকাশের নেই। দীপ্ত উল্টে ভয় পায় গভীর নদী। শুধুমাত্র অরু ভীষণ আগ্রহী ছিল পদ্ম নদীর নৌকায় চড়ে ঘুরবে বলে। ভাই বোনদের অনীহা দেখে মন খারাপের চিহ্ন ফুটে উঠল ওর সর্বমুখ জুড়ে। তন্ময় আড়ালে ওর মুখাবয়ব দেখে আকাশের উদ্দেশ্যে বলল, তোরা হোটেলে ঢুকে খেতে শুরু কর, আমি অরুকে নৌকা চড়িয়ে আসছি। অরু আর চোখে তন্ময়ের পানে চেয়ে অভিমানী গলায় বলে, যাব না। তন্ময় অবাক হলো না এবং আর কি বলে মেয়েটাকে মানাবে তা বুঝেও পেল না। সব সময় অরু তার সঙ্গে একা থাকার সুযোগ কুড়িয়ে বেরিয়েছে। তাকে কখনো এক পা আগাতে হয়নি, সর্বদা মেয়েটা আগ বাড়িয়ে পাশে ছিল। এ প্রথম সে এমন অবস্থার সম্মুখীন। কিভাবে কি করবে মাথায় আসছে না। তাকে উদ্ধার করতে পদার্পণ ঘটালো সাবিহা। খিদে পাওয়ার বাহানা ধরে বলল, যাবি না বললে হবে, দেখা যাবে বাসায় ফিরে কাঁদতে বসবি।
বলবি তোকে নদীতে বোট চড়তে দেয়নি, আমরা বরং খেতে যাই, তুই নদী ভ্রমণ করে ভাইয়ার সাথে ফিরে আয়। কথাটুকু শেষ করে দ্রুত পায়ে সরে পড়ে বাকিদের নিয়ে। দীপ্ত অবশ্য ভয় নিয়েই যেতে চেয়েছিল তন্ময় অরুর সঙ্গে। সাবিহা যেতে দেয়নি, হাত টেনে নিজের সাথে নিয়ে নিয়েছে। অরু দাঁড়িয়ে অন্যদিকে ফিরে, তন্ময় পাশেই। অদূরে পদ্মঘাট, সেখানে নৌকা বোটের অভাব নেই। আসমানে অপূর্ব এক সুন্দরী চাঁদ জ্বলে আছে, আলোকিত করে রেখেছে চারিপাশ। আজ বুঝি জ্যোৎস্নাময়ী রাত, চারিপাশটা কেমন আলোকময়। তন্ময় কোমল স্বরে শুধায়, নৌকা চড়বি না? অরুর এক রোখা জবাব, না। কেন? আমার ইচ্ছে। কি হয়েছে? কিছু না, রাত হচ্ছে, চল। তন্ময় হাত বাড়িয়ে ছোট নরম হাতটা ধরল, টেনে নিতে লাগলো নিজের সঙ্গে। অরু আর বাঁধ সাধল না। ঘাটের সামনে এসে তন্ময় একটা নৌকা ভাড়া করলো। ৮ ঘন্টা ঘোরাবে নদীর বুকে। অরুর হাত ধরে প্রথম ওকে নৌকায় উঠতে সাহায্য করলো, পিছু সেও উঠল। অরু ইতিমধ্যে জুতো জোড়া খুলে বসে পড়েছে। তন্ময় ঠিক ওর সামনে বসলো। নৌকা ছেড়েছে, নদীর বুকে হেলে দুলে এগোচ্ছে। জলের স্রোতের আওয়াজ ক্ষণে ক্ষণে ভেসে আসছে। নদীর বুকে আসমানের নিচে বসা চাঁদের স্পর্শী অরুকে আবেদনকারী মায়াবিনী লাগছে। তন্ময়ের হৃদয়টা কেঁপে উঠল, দৃষ্টি মোহিত হলো, লম্বাটে শ্বাস টেনে নিল। অরু অসময় তাকাতেই দৃষ্টি নিবদ্ধ হয়। তন্ময় তাকিয়ে থাকলে অরু নজর ফিরিয়ে নেয়। তন্ময়ের ঠোঁট জুড়ে ঢেউ খেলানো হাসি এসে ভিড় জমায়। মিহি কণ্ঠে ডাকে, আরাবি। অরু চমকায়, চটজলদি ফিরে তাকায়। সচরাচর তন্ময় ওর পুরো নাম ধরে ডাকে না, হঠাৎ করে নামটা শোনবার ভাগ্য হয়। মোহনীয় এই আঁখি দুটি দেখে জবাব দেবে না ভেবেও শেষমেশ দিল, হুম। রাগ অভিমান কমেছে? অভিমান করার আমি কে? তন্ময় হাসে, নিদারুণ কমল চোখে চেয়ে থাকে, বলে, কিছু তো একটা। কিছুই না। আমাকে যে দেখতে চায় না, পছন্দ করে না, তাকে আর জ্বালাবো না, কাছেও যাব না, কথাও বলবো না। এই তো ভারী কঠিন শাস্তি। আমি কাছে না গেলে, কথা না বললে বরং সে খুশি, সে বেঁচে যাবে। তন্ময়ের দৃষ্টি অশান্ত হয়, হৃদয় অসহনীয় যন্ত্রণায় ছটফট করে ওঠে। ভীষণ আদুরে স্বরে ক্ষীণ গলায় সে বলে, বরং সে মরে যাবে। অরু এবারও চমকায়, ছলছল নয়নে চেয়ে রয়। অভিমানী মন গলতে শুরু করে। এই সুদর্শন আত্মবিশ্বাসী দায়িত্ববান পুরুষটির সামনে যে সে সর্বদাই অসহায় এবং বেহায়া। তন্ময় হাত বাড়িয়ে ওর অবিন্যস্ত চুলগুলো কানের পেছনে গুঁজে দেয়। এই সময় বাতাসের তোড়ে নদীর ঝড়ে নৌকা অস্বাভাবিকভাবে হেলে দুলে ওঠে। অরু ভয় পেয়ে সরে আসে। তন্ময় শক্তপোক্ত পুরুষালী হাত জোড়া অরুকে ইতিমধ্যে জাপটে ধরে, বাহুতে সুরক্ষিত রাখে। আসমান হতে নামে এক ফোঁটা জল। অরু মাথা তুলে আসমানের পানে চায়। জলজল করা চাঁদ মেঘে ঢেকে গিয়েছে, আলোকিত ভাব আর নেই। আধারে তলিয়েছে প্রকৃতি। তন্ময় বলল, চাচা দ্রুত ঘাটে নিন। আচ্ছা। ঘাট থেকে বেশ দূরে আছে তারা। কিছু পথ যেতে না যেতেই ঝুম বৃষ্টি নামলো, ভিজিয়ে দিল মুহূর্তে।